আসসালামু আলাইকুম সবাইকে। প্রেম নামের অপবাদ গল্পের 50 নাম্বার ও শেষ পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে যাচ্ছে এক এক করে কয়েকবার। 2023 সাল এক এক করে কয়েকবার পার করে আজ 2026 সালের ঘরে আসলো। মে মাসের শেষের দিকে চলছে। এখন এই গরমে বৃষ্টির হাত ছড়িতে জীবন পার করছে সবার। অলস সময় পার করে বেশিরভাগ ঋতু। মাস্টার্স পরীক্ষা শেষ করে এখন দিব্যি নিজের মতো বাড়িতে সময় কাটছে। এই অলস সময় ঋতুর সঙ্গী হলো উজ্জ্বলা জেরিনের 2.5 বছরের দুটো ছানা। 2.5 বছর আগে দুটো যমজ বাচ্চার মা হলো জেরিন। বড়টা উসাইদা খান জায়ান, ভারী মিষ্টি কিন্তু স্বভাব তার চুপচাপ থাকা। কিন্তু অন্যটির স্বভাব সম্পূর্ণ আলাদা। জুনায়েদ খান সায়ান যেমন চঞ্চল তেমন দুষ্ট। এ দুটো মাটিয়ে রাখে খানবাড়িকে। একদিকে যেমন মাতিয়ে রাখে অন্যদিকে তেমন হয়রান এদের পিছনে ছুটে। তারপর বলল, লিতুপি বতে আতো তেন, তোমার মন খারাপ লিতুপি? ঋতু বলল, না বাবা। দুটোকে কুলে তুলে নিল। কিন্তু বরাবর মতো জায়ান চুপ করে বসে থাকলেও বসে নেই সায়ান। ঋতুর চুল নিয়ে তার যত গবেষণা, কখনো গুফের কাজে লাগে, কখনো আবার আঙ্গুল পিছিয়ে নতুন খেলা খেলে। সায়ান বলল, তোমাকে কি তা তো বকা দিতে? ঋতু বলল, না বাবা। সায়ান আবারও বলল, তুমি নাকি বাত্তাওনি? ঋতু বলল, আমি খেয়েছি পাখিরা, তোমরা খেয়েছো? দুজনে জোরে জোরে মাথা নাড়ালো, মানে তারা খেয়েছে। ঋতু বলল, গুড বয়। ঋতু বলল, আরে তোরা এখানে? অবশ্যই, তোরা তো এখানেই থাকবি। বলে ভিতরে আসলো জেরিন। কাজের চাপের চেয়ে এই দুটো বাচ্চা চাপে মেয়েটার অবস্থা শেষ। সারাদিন দাদি আর ফুফু চাচা হলেও রাতে বাবা মা ছাড়া কিছুই জানে না। তারপর বলল, ঋতু তোমার মন খারাপ? ঋতু বলল, না ভাবি। জেরিন বলল, এমন মন মরা লাগছে কেন? ঋতু বলল, এমনি। জেরিন বলল, এ মা দেখি তোমার চোখের নিচে কালি পড়েছে। কি ব্যাপার ননদিনী, তুমি কি রাতে ঘুমাওনি? আমার দেবর তো নেই, তাহলে রাত জাগার কারণ কি? ঋতু কোনো কথা বললো না, চুপ করে থাকলো। জেরিন আবারও বলল, ওহো, তুমি কি সারা রাত প্রেম করেছিলে জামাইয়ের সাথে? ঋতু বলল, আর প্রেম? বিয়ে হলো 4 বছর, প্রেম কাকে বলে জানিও না? জেরিন বলল, কেন কেন, বর কি আদর করে না? ঋতু বলল, ভার্সিটি থেকে ট্রেনিং এ গেল আজ 2 দিন, একবারও কল দিল না। জেরিন বলল, এই সুখে বুঝি ননদিনী আমার মন খারাপ? জেরিন বলল, আচ্ছা বাবা, ফায়েজ ভাই আসুক, খুব বড় শাস্তি হবে। আমাদের মেয়েকে প্রেমের সাগরে ভাসিয়ে দিয়ে কি করে পারলো কাজকে ভালোবাসতে? বলেই হাসলো জেরিন। ভাবির মজা নেওয়া দেখে ঠুট উল্টিয়ে নিল ঋতু। আর এদিকে পরীক্ষা শেষ হতে রুহান একটা প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছে। ঘরে বসে আর কতকাল বাপের হোটেলে খাবে? কিছুটা এক্সপিরিয়েন্সের দরকার আছে জীবনে। অভিজ্ঞতা ছাড়া কোনো ভালো পজিশনে জব পাওয়া তো হাতে চাঁদ পাওয়ার মতো। নাবিলার দিনকাল বেশ ভালোই কাটে। সপ্তাহে একদিন ভিডিও কল আর প্রতিদিন অডিও কলে চুটিয়ে প্রেম করছে ঋষির সাথে। যার সময় নাবিলা আসেনি এয়ারপোর্টে। এ নিয়ে ঋষির মন খারাপ হলেও কিছু করার ছিল না। বাকিরা অনেকে বললেও নাবিলা যায়নি। তবে যাওয়ার আগের দিন দুজনে প্রাইভেট টাইম স্পেন্ড করেছে। মুহূর্তটা বেশ সুন্দর ছিল। তারপর বলল, তোকে একটা কথা বলতে চাই। নাবিলা বলল, হুম বল। ঋষি বলল, আসলে আমি। নাবিলা বলল, এত হেরিটেজ করছিস কেন বল? ঋষি বলল, ভালোবাসি তোকে। স্তব্ধ হয়ে গেছে নাবিলা। ঋষি যে ভালোবাসার কথা বলবে এটা ভাবতে পারিনি নাবিলা। ঋষি বলল, কখন কিভাবে কেন ভালোবাসি জানতে চাস না? তবে সত্যি আমি রিয়েলাইজ করেছি ভীষণ ভালোবাসি তোকে। এবারও নাবিলা চুপ রয়েছে। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। ঋষি বলল, তুই আমায় ভালোবাসিস? আগ্রহ নিয়ে তাকিয়েছিল ঋষি। এবার অন্তত নাবিলার উত্তর দিবে, কিন্তু আশাহত হলো ঋষি। নাবিলা উত্তর দেয়নি। কিছু সময় নীরবতা থেকে ঋষি আবারও বলল, আমার জন্য অপেক্ষা করবি? প্লিজ অপেক্ষা করিস। আমি তোকে ভালোবাসি, তোকে বাঁচতে হবে না। আমার একার ভালোবাসায় আমাদের ছোট সংসারটা পূর্ণ হবে রে। নাবিলা কি বলবে? তার ভালোবাসার কথা কি বলবে? নিজের মধ্যে যে অনুভূতি উদ্ভব হয়েছে তা কি বলবে? গলা আটকে আসছে বারবার, শব্দ করার শক্তি নেই। তারপর বলল, আমি এয়ারপোর্টে যেতে পারবো না। ঋষি হয়তো এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না। ব্যথাতুর নয়নে তাকিয়ে রইল প্রেয়সীর দিকে। ঋষি বলল, কেন? নাবিলা বলল, প্রিয়জনকে চলে যাওয়া দেখার মতো শক্তি আর সাহস আমার নেই। আমি সত্যিই দুর্বল রে। অথচ সবাই জানে তাদের মধ্যে আমি সাহসী। কিন্তু আজ বুঝলাম আমি কতটা দুর্বল আর অসহায়। ঋষি আকপিচার ভাবলো না, জড়িয়ে ধরলো নাবিলাকে। তার উত্তর যে সে পেয়েছে। নাবিলা তাকে ভীষণ ভালোবাসে। এতটা শক্ত করে জড়িয়ে ধরে আছে যে ঋষি যেন হারিয়ে যাবে। নাবিলাও ঋষিকে আঁকড়ে ধরে আছে। ঋষির শার্টে তরল পদার্থ ভিজে গেল যেন। ঋষি বাধা দেয়নি, নাবিলাকে কাঁদতে দিল। মেয়েটির ভরসার জায়গা তো এটা আবারও প্রমাণ হলো। নাবিলার কপালে ভালোবাসার পরশ এঁকে দিল ঋষি। ঋষির প্রথম ভালোবাসার ছোঁয়া কপাল স্পর্শ করতে নাবিলার সারা অঙ্গ কেঁপে উঠল। তারপর বলল, কাল না আসলেও খারাপ লাগবে, তবে আমি চাই আমি যেদিন ব্যাক করবো বিড়িতে সেদিন আমার দেওয়া শাড়ি যেন আপনার সারা অঙ্গে জড়িয়ে থাকে। পুরনো কথা। নাবিলা আনমনে হেসে দিল। চোখের কোণে তখন পানি ছিল, সুখের পানি হয়তো। হঠাৎ কল বেজে উঠলো। তারপর বলল, আসসালামু আলাইকুম। নাবিলা বলল, ওয়ালাইকুম আসসালাম। নাবিলা বলল, কোথায় যাচ্ছেন? ব্যাগ গুছাচ্ছেন কেন? ইদানিং নাবিলা ঋষিকে আপনি করে সম্বোধন করে। প্রথমে ঋষি এ নিয়ে খুব রাগ করেছে। 2 দিন কথা বলেনি। তবে নাবিলাও আপনি বলা ছাড়েনি। ঋতু ফায়েজকে আপনি করে বলে এটা নাকি দেখতে ভীষণ ভালো লাগে। প্রেয়সীর আপনি করে ডাকটা অবশেষে একসময় মধুর মনে হলো ঋষির কাছে। তাই আর কথা বাড়ালো না। ভালোবাসায় সম্মানটা থাকা বেশি দরকার। তারপর বলল, যাচ্ছি সারপ্রাইজ দিতে ম্যাডামকে। নাবিলা বলল, বলে দিলে আর সারপ্রাইজ থাকে? ঋষি বলল, না বলে আসলে কি আমাকে রিসিভ করতে কেউ কি আসতে পারবে? নাবিলা বলল, ফ্লাইট কখন? ঋষি বলল, আগামীকাল সকাল। ফায়েজ এখন পুরোপুরি শিক্ষকতাকে পেশা আর নেশা হিসেবে নিয়েছে। অফিস ছেড়ে দিয়েছে কত আগে। অবশ্যই পুরোপুরিভাবে কোনোদিনও অফিসে যাওয়া হয়নি। 1 বছরের মতো কাজ করেছে। এরপর আর তৌফিক খানও ডাকেনি। একদিন অবশ্যই নিজ থেকে বলেছে অফিস ছাড়তে পারো, ভার্সিটি যখন ছাড়বে না। তৌফিক খান আর তাইফ খান মাসে 1-2বার যায়। আজকাল আর তেমন যায় না। বাড়িতে 2 নাতি নিয়ে তাদের সময় কাটে। উজ্জ্বল আর তারিফ খান একাই খান কোম্পানি সামলিয়ে নিচ্ছে।
বাপচাচার আদর্শ সব দিক দিয়ে সামলাচ্ছে উজ্জ্বল। জেরিনের জব ছাড়া হয়নি, দেরিতে গেলেও কেউ কিছু বলতে পারে না, তবে কাজে আর অবহেলা নেই বলতে গেলে। সপ্তাহে 2 দিন ছুটি দেয় তাকে। বাড়ির সকলের কাছে যখন থাকা হয়, বাচ্চা দুটো তখন ঠিক সে সময় অফিসে যেতে পারে। মোনারিক এখন অনার্সে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছে। 2 ভাই বোনের 2 রকম ইচ্ছে। রিক চাই আর্মি অফিসার হতে, মন চাই শিক্ষক হতে। আর্যমান রয়েছে কোনো রকমে, ভীষণ অসুস্থ, শোয়া থেকে উঠে দাঁড়ানোর শক্তি আর নেই। সিমরান শাশুড়ির সেবা যত্নে ব্যস্ত থাকে আজকাল বেশি। রবি আর হাসনা রান্নাঘর সামলিয়ে নেয়। রহিমা খালাকে নিয়ে মাঝে মধ্যে ঋতু আসে রান্নাঘরে, তবে হাসনা রাখান দেয় না কাজ করতে। বিকেলে নাস্তা অব্দি অনুমতি পেলেও বাকি কিছু করার অনুমতি পায়নি ঋতু। যেদিন রাতে আসে শাশুড়ির হাতে হাতে কাজ করতে, কিন্তু জায়ান সায়ান হওয়ার পর সেটুকু বাদ গিয়েছে। সব ব্যস্ততার মাঝেও নীল ভুলে যায়নি ফাহিয়ার কাছে গিয়ে কিছু সময় নিজের ভিতরে রাখা সবকিছু উতলিয়ে দিতে। আজও 5 বছর আগের মতো ভালোবাসা রয়ে গেছে। এমপি হওয়ার 1 বছর পর কতবার যে বলল বিয়ের জন্য, কিন্তু নীল রাজি হয়নি। কত মেয়ের প্রস্তাব যে নাকচ করলো তার হিসেবের বাহিরে। বছর 2 আগে যখন ছেলেকে রাজি করাতে ব্যর্থ, তখন রবি খান প্রচুর রাগ করে গায়ে হাত তুলে এবারও নীলের মাথা নিচু করে দাঁড়িয়েছিল। বাহিরে নীল যতই ডাপুদের সাথে সব সামলিয়ে সবার ভালো করুক না কেন, বাড়িতে ভেজা বেড়ালের মতো থাকে। হাসনা খান বলল, আহ রবি, কি শুরু করলি? এত বড় ছেলেকে কেউ মারে? আর তুই জানিস তো তোর ছেলের পজিশন কি এখন? কেউ জানলে কিরকম বাজে সিচুয়েশন হবে জানিস? রবি খান বলল, আপা কি করবো, এপোলা কি বিয়ে করবে না? দেবদাস হবে? রফিক খান বলল, নীল বলল, জি বড় আব্বু। তৌফিক খান বলল, তোমার কোনো সমস্যা থাকলে বলো, এটা এখন বড় প্রশ্ন। 2 বছর আমরা 15-16টা প্রস্তাব এনেছি, কিন্তু তুমি না করলে। ছেলেরা বড় হলে বাবার বন্ধু হয়, আমাকে না হয় তাইফ তারিফ কাউকে তো বলো। তাইফ খানের শান্ত প্রশ্ন, তবে ওজন অনেক বোধ হয়। তারপর বলল, তুমি কাউকে ভালোবাসো? নীল কিছু না বলে চুপ রইল। ফায়েজ তখন বাড়িতে ছিল না, বাহির থেকে সবেমাত্র বাসায় আসলো। নীলকে এভাবে সবাই চেপে ধরায় কিছুটা হলেও আন্দাজ করেছে ঘটনা কি। বসার ঘরে রুবি, হাসনা, সিমরান, তাইফ, তৌফিক, ঋতু, জেরিন ছাড়া আর কেউ নেই। ফায়েজ বলল, কি হয়েছে? তৌফিক খান বলল, তোমার ভাইয়ের বিয়ের কথা চলছে। আর কত? ও কেন বিয়ে করতে রাজি না? বলবে কিছু আমাদের? তুমি তো সব জেনে একই বিদ্যাসাগর। তৌফিক খান আজও মাঝে মধ্যে ছেলেকে খুঁচা মারার সুযোগ পেলেও ছাড়ে না। ফায়েজ বলল, নীল অন্য কাউকে করবি বিয়ে? ফায়েজ উত্তর জানে তবুও জিজ্ঞেস করলো। নীল ভাইয়ের দিকে শুধু তাকিয়েছিল, তারপর বলল, মেজমা একটা কথা বলবো, এর চেয়ে সত্যি আর কিছু হয় না, তবে কোনোদিনও আফসোস রাখতে পারবে না। খান বলল, কি কথা বাবা? সবার চোখ তখন ফায়েজের দিকে। কি এমন সত্য বলবে যা শোনার পর আফসোস থাকবে না? তারপর বলল, নীল কোনোদিনও বিয়ে করবে না। একরকম বজ্রপাত হলো খানবাড়ির ড্রয়িং রুমে। তারপর বলল, কেন বাবা, ওর কি কোনো সমস্যা আছে? ফায়েজ বলল, না মেজমা, কোনো সমস্যা নাই। আজ তোমাদের একটা সত্যি কথা বলবো। নীল একজনকে ভীষণ ভালোবাসে। তারপর বলল, সে কে? নাম বলো, যে পরিবারের হোক, আমার ছেলের খুশির জন্য আমি ঘরে তুলে আনবো। নীল, বল বাবা, কাকে ভালোবাসিস? ফায়েজ বলল, মেজমা পুরোটা শোনো আমার কথা। নীল যাকে ভালোবাসে তার সাথে বিয়ে সম্ভব না। তৌফিক খান বলল, কেন? ফায়েজ বলল, কারণ মেয়েটা এই পৃথিবীতে আর বেঁচে নেই। আরেকবার কেঁপে উঠলো পুরো খানবাড়ি। তারপর বলল, ঋতুর বান্ধবী ফারিহাকে ভালোবাসে নীল। এমন ভালোবাসা পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমাদের কাছে আমার অনুরোধ, নীলকে জোর করিও না। এই যে নীল রাজনীতি নিয়ে এতটা আগ্রহী, সবকিছু ফারিহাকে হারানোর পর ওই জানোয়ারদের শাস্তি দিতে। তারপর বলল, তায়েফ খান বলল, ভালোবাসে ভালো কথা, বেঁচে থাকলে বিয়ে হতো, আমরাও রাজি হতাম। মেয়েটাকে ছোট থেকে চিনি আমরা, কিন্তু তাই বলে যে নেই তার জন্য সংসার ধর্ম ত্যাগ করবে, এ কেমন কথা? ফায়েজ বলল, তোমরা কেউ আমার কথা বুঝছো না। মেয়েটা সেদিন না মরলে তোমাদের আদরের মেয়ে ঋতু আজ পৃথিবীতে থাকতো না। শরীরের অঙ্গগুলো জমে গেল, সবাই অবিশ্বাস নজরে তাকিয়ে রইল। তারপর বলল, কি? ফায়েজ বলল, এটাই সত্যি। ঋতুকে বিরক্ত করার অপরাধে আমার আর নীলের হাতে শুভ মায়ের খায়, সেজন্য ওরা ফারিহাকে শেষ করে দেয়। একটা ফুটফুটে পান শেষ হয়ে যায়। নীলকে নীলের মতো থাকতে দাও, এমন যন্ত্রণা দিও না তোমরা ওকে। একদিনও বাদ যায়নি নীল ফারিহার কবরে বসে বসে সময় কাটিয়ে আসেনি। কেন তোমরা জোর করে বিয়ে দিয়ে আরেকটা জীবনকে বিষাক্ত করছো? নীল অবাক হলো, সে যে ফারিহার কাছে যায় এটা এতদিন তিশা দেখলেও কাউকে বলেনি। তবে কি করে ফায়েজ ভাই জানলো? সেদিনের পর থেকে আর কেউ জোর করেনি নীলকে। এভাবেই চলছে জীবন। রাজনীতি নিয়ে ব্যস্ততা আর ফারিহার সাথে সময় কাটানো এখন তার একমাত্র রুটিন। আর এদিকে 4 দিনের ট্রেনিং শেষ করে অবশেষে ফায়েজ খান বাড়িতে ফিরল। তবে ঋতুর মুখ ফুলিয়ে একাকার। তারপর বলল, মন খারাপ? ঋতু কোনো কথা বললো না। ফায়েজ আবারও বলল, রাগ করেছো? ঋতুর কোনো জবাব নেই। তারপর আবারও বলল, আচ্ছা সরি বাবা, খুব ব্যস্ত ছিলাম তাই কল দিতে পারিনি। আর হবে না, এখন একটু হাসো, দেখো বুকটা কেমন খা খা হয়ে আছে, যেন গ্রীষ্মের কাঠপোড়া দুপুর। ঋতুর কোনো জবাব নেই। তারপর বলল, চকলেট খাবা? ঋতু বলল, না। ফায়েজ বলল, অবশ্যই, তুমি এখন বড় হয়ে গেছো, চকলেট খাওয়া শোভা পায় না। আর এদিকে আজ ঋষি আসবে বলে সেদিন ঋতুর বিয়েতে দেওয়া শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে। মনের মতো সেজেছে। কয়েকবার আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে লজ্জায় নাল নীল হয়ে যাচ্ছে। অতঃপর অনেকদিন পর খানবাড়ির 6 রত্ন একসাথে ঘুরতে বের হয়েছে। সবাই সময় পেলেও সময় পায় না নীল। আজ ফ্রি থাকায় ভাই বোনদের নিয়ে ঘুরতে বের হলো। শহর থেকে অনেক দূরে কোনো এক নিরিবিলি প্রকৃতির সৌন্দর্যের দিকে ড্রাইভ করছে নীল। ফ্রন্ট সিট ফাঁকা, সবাই খুনসুটিতে মেতে আছে। হুট করে নীল গেয়ে উঠলো, এক মুঠো স্বপ্ন চেয়ে হাত বাড়িয়েছিলাম, জীবন ছিল বড় বেরং, সুর হারিয়েছিলাম। আর এরই মাঝে গল্পটি শেষ হয়ে গেল। তো সবার কাছে গল্পটি কেমন লাগলো জানাবেন। আর নতুন গল্প আসবে ইনশাল্লাহ কালকেই, তো আপনারা নতুন গল্পটি অবশ্যই দেখবেন। আর এই গল্পটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।